হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে। যেমনটা তোমাদেরকে জানাবো, বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে এমএ, এমএসসি, এলএলএম ইত্যাদি কোর্সের যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ 2024-26 সেশনের তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কীভাবে তোমরা আবেদন করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, সে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা মোবাইল দিয়েই পুরো প্রসেসটা করতে পারবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। আর শুরু করার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে এরকম আরও অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর কোনো রকম সময় নষ্ট না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তোমাদেরকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিজির যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিজির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেই অ্যাডমিশন পোর্টালে চলে যাব। তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ভিডিও টাইটেলে ক্লিক করেই দেখবে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে সরাসরি কিন্তু এই পেজে চলে আসতে পারবে। এখানে আসার পর একটু নিচের দিকে যাওয়ার পরেই দেখবে তোমরা এখানে দেখতে পাবে লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল বলে লেখা থাকবে। লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল এর ডান দিকে এন্টার বলে যে অপশন রয়েছে, এই এন্টার অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই এন্টার অপশনে ক্লিক করবে তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটি পপ আপ দেখবে উইন্ডো চলে আসবে। তো এটাকে তোমরা এখানে দেখো পিজি অ্যাডমিশন 2024-25 আছে, এছাড়াও সান্তালি ভার্নিকুলারের জন্য আছে আলাদা। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে তোমাদের যেটা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিজি অ্যাডমিশন 2024-25 আসবে। তো অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই তারা এটাকে ক্লিক করবে। এছাড়াও যারা সান্তালি ভার্নিকুলার থেকে রয়েছে তারা নিচের অপশানটাতে ক্লিক করবে। তো এখানে পিজি অ্যাডমিশন 2024-25 অপশানে ক্লিক করার পরে দিবে, সেটা কিন্তু পপ আপ উইন্ডোটা চলে যাবে। তারপর এখানে দেখবে অ্যাডমিশন লিঙ্ক বলে অপশান তোমরা পেয়ে যাবে। তো এই অ্যাডমিশন লিঙ্ক এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করার পর আবার দেবে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তো প্রথমেই থাকবে রেজিস্ট্রেশন বলে থাকবে, তারপর স্টুডেন্ট লগ ইন। তো আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর এবার যখন আমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবো, তারপরই কিন্তু স্টুডেন্ট লগ ইন অপশানটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশান রয়েছে, রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেবে একটা ছোট্ট ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে যেটা করতে হবে, এখানে তোমার নাম অর্থাৎ আবেদনকারীর নাম কিন্তু এখানে দিতে হবে। প্রথমে ফার্স্ট নেম, অর্থাৎ ধরো যদি কারোর নাম ফর এক্সাম্পল হিসাবে যদি বলি রাজকুমার মণ্ডল, সেক্ষেত্রে রাজটা হচ্ছে ফার্স্ট নেম, আর মিডিল নেম হচ্ছে কুমার, আর লাস্ট নেম বা সারনেম বা পদবি যেটা, সেটা হচ্ছে লাস্ট নেমের জায়গায় লিখতে হবে, অর্থাৎ মণ্ডল। তো এখানে তোমার যে ফার্স্ট নেম লিখবে, আর যদি মিডিল নেম থাকে তো লিখবে, না বলে ছেড়ে দেবে। তারপর লাস্ট নেম বা পদবি যেটা, সেটা তুমি লিখবে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে তোমার মোবাইল নাম্বার 10 ডিজিটের মোবাইল নাম্বারটা তোমাকে এখানে দিতে হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বারের জায়গায়। তারপর ইন্টার ভ্যালিড ইমেল আইডি বলে যে অপশান রয়েছে, তো ইমেল আইডি অপশানটাতে গিয়ে তোমার যে জিমেল আইডি সেটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপর তোমাকে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল হিসাবে তোমার নামের কিছুটা একটা হয়তো বড় হাতের ক্যাপিটাল লেটারে, তারপর হচ্ছে স্মল লেটার @ যে কোনো নাম্বার, অর্থাৎ তোমার ইচ্ছে মতো একটা কিন্তু লাগবে, ঠিক আছে, পাসওয়ার্ড। তো সেটাকে তোমার এখানে পাসওয়ার্ডের জায়গায় কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হবে, যেটা কিন্তু তোমার পরবর্তীকালে পাসওয়ার্ড হবে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে দেখো ইউজি রোল নাম্বার অথবা ইউআইডি নাম্বার। তো এখানে বলে রাখি, যারা হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেট অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা গ্র্যাজুয়েশন পাস করলে তারা জানো তাদের ইউআইডি নাম্বার আছে, সেই ইউআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবে। বাকি যাদের অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা রয়েছে তাদের যদি ইউআইডি নাম্বার না থাকে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। অ্যাডমিটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থটা তোমাকে দিতে হবে, অর্থাৎ তোমার জন্মের যে দিনটা সেটা দিতে হবে। তো এখানে এই জন্য ডেট অফ বার্থের নিচে এখানে ক্লিক করলেই দেখবে এখানে তোমার কিন্তু চলে আসবে, ক্যালেন্ডার খুলে যাবে। তারপর যেটা করতে হবে, এখানে 2024 বলে যে অপশান রয়েছে, 2024 অপশানটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার জন্মের যে সাল, সেই সালটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তারপর জন্মের যে মাস, সেটা কিন্তু এখান থেকে তুমি চুজ করে নেবে। তারপর জন্মের দিন চুজ করার পর এখানে সেট অপশানে ক্লিক করবে, তাহলে দেখবে এইভাবে চলে আসবে। ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের হিসেব মতো ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে রেজিস্টার বলে যে অপশানে, যে রেজিস্টার অপশানটাতে ক্লিক করবে। তো তারপর রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখবে তোমার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু আসবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে আর তোমার পাসওয়ার্ড যেটা তুমি ক্রিয়েট করেছো সেটা কিন্তু দেখতে পাবে। তো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট রেখে দেবে, কারণ এই যে অ্যাপ্লিকেশন নাম্বার আর এই যে পাসওয়ার্ড, এটা দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। আশা করি এসএমএস এর মাধ্যমেও তোমাদের চলে আসার কথা, যদি নাও আসে তবু এটাকে একটা স্ক্রিনশট রেখে দেবে। তো তারপর যেটা করতে হবে, এখানে ওকে বলে যে অপশান রয়েছে, ওকে অপশানটাতে ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পর দেখবে তোমার সামনে কিন্তু যে লগ ইন পেজ চলে আসবে। তো লগ ইন পেজ আসার পর যে এখানে তোমাকে নিচের দিকে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ওখানে দেখা গেলো, যেটা আমি স্ক্রিনশট করতে বললাম, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে পাসওয়ার্ড এখানে কিন্তু দিতে হবে, যে পাসওয়ার্ডটা তুমি নিজে ক্রিয়েট করেছো, এছাড়াও কিন্তু আগের পেজে যে পাসওয়ার্ডটা দেখতে পেয়েছো। তারপর এখানে লগ ইন বলে যে অপশান রয়েছে, এই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে তোমার যে আইডি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে আবার কিন্তু ফিল করতে হবে বেশ কিছু তথ্য। তো প্রথমে তোমাকে যেটা ফিল করতে হচ্ছে,
প্রথমে তোমাকে একাডেমিক ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে দেখো এটা গ্র্যাজুয়েশনের ভিত্তিতে ফিল আপ করতে হবে। এখানে দেখো লেখা আছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশনের ভিত্তিতে এটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে দেখো বলা আছে নেম অফ দ্য ইউনিভার্সিটি, লাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। এখানে যেহেতু গ্র্যাজুয়েশন বলে উল্লেখ করাই আছে, সেহেতু তোমরা গ্র্যাজুয়েশনের ভিত্তিতেই ফিল আপ করবে। তো এখানে নেম অফ দ্য ইউনিভার্সিটি, লাস্ট অ্যাটেন্ডেন্ট, তুমি গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে। এখানে দেখবে সমস্ত ইউনিভার্সিটি লিস্টে নাম আছে। তো এখান থেকে তোমার যেটা সেটা তুমি এখান থেকে ফিল আপ করবে। তুমি যদি হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে ব্যাঙ্কুর ইউনিভার্সিটি চুজ করবে, আর না হলে অন্য যে ইউনিভার্সিটি সেটা এখান থেকে চুজ করে নেবে। তো এখানে যদি যারা হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট অর্থাৎ ব্যাঙ্কুর ইউনিভার্সিটি যারা চুজ করবে তাদের দেখবে ইউআরডি নাম্বারটা এখানে দিতে বলবে, তারা ইউআরডি নাম্বারটা এখানে দিয়ে দেবে। ইউআরডি নাম্বারটা দেওয়ার পর এখানে সার্চ বলে অপশানটাতে ক্লিক করে দেবে। ইউআরডি নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করার পরেই তোমাকে কিন্তু দেখবে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপর তোমাকে যেটা করতে হবে এখানে নেম অফ দ্য কলেজ লাস্ট অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ তুমি কোন কলেজ থেকে পাস করেছো, লাস্ট যে এক্সাম পাস করেছো, মানে যেহেতু গ্র্যাজুয়েশন বলে উল্লেখ করা আছে সেখানে গ্র্যাজুয়েশনের ভিত্তিতেই ফিল আপ করবে। তো এখানে সেটা লাস্ট যেটা যে কলেজে পড়েছো সেটা সেই কলেজের নাম এখানে লিখে দেবে। তারপর ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি কোন বছর পাস করেছো গ্র্যাজুয়েশন সেটা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এটা যারা আদার্স ইউনিভার্সিটি ক্যান্ডিডেট রয়েছে তারা রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, ওটা সরি রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন যে সাল সেটা কিন্তু দিয়ে দেবে। তারপর তোমাকে যেটা করতে হবে এখানে দেখবে তোমার মার্কস অবডিনেট তোমাকে কিছু ফিল করতে হবে, অর্থাৎ এখানে তোমার যে একাডেমিক ডিটেলস সেগুলো দিতে হচ্ছে। প্রথমে দেখো এখানে চুজ 10 বোর্ড, অর্থাৎ এখানে তোমাকে মাধ্যমিকের বোর্ড কিন্তু এখান থেকে তোমাকে চুজ করতে হবে, অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে তুমি চুজ করে নেবে। তারপর যেটা ইয়ার কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেই সালটা এখান থেকে কিন্তু তুমি অবশ্যই এখান থেকে চুজ করে নেবে। তারপর যেটা করবে এখানে দেখো কোন কোন সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো পেজ দিয়ে দিয়ে কিন্তু তুমি এখানে লিখে দেবে কোন কোন সাবজেক্ট ছিল মাধ্যমিকে। তারপর ফুল মার্কস কত নাম্বারের পরীক্ষা মাধ্যমিক হয়েছে সেটা কিন্তু এখানে তোমাকে ফুল মার্কসের জায়গায় দিয়ে দিতে হবে। মার্কস অবডিনেট দেওয়া আছে, অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার, তুমি কত নাম্বার মাধ্যমিকে পেয়েছো সেটা মার্কস অবডিনেটের জায়গায় দিয়ে দেবে। তারপর পার্সেন্টেজ দেবে, অটোমেটিক চলে আসবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে তুমি ফুল মার্কস এবং কত নাম্বারের পরীক্ষা হয়েছে এবং তুমি কত পেয়েছো সেটা দিলে দেবে, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে মাধ্যমিকের কিন্তু দিতে হচ্ছে। তারপর একইভাবে তুমি যেমন মাধ্যমিক চুজ করলে তুমি একইভাবে এইচএসের কিন্তু একইভাবে চুজ করবে। একইভাবে এইচএস কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে কী কী সাবজেক্ট ছিল, কত নাম্বারের পরীক্ষা হয়েছে, তুমি কত পেয়েছো, কত পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে দেখবে ফুল মার্কস আর মার্কস অবডিনেট দেওয়ার পর। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হচ্ছে। তারপর একইভাবে গ্র্যাজুয়েশনে তোমাকে এটা দিতে হচ্ছে, এখানে চুজ, এখানে গ্র্যাজুয়েশনে ওটা তুমি কোন গ্র্যাজুয়েশন পাস করেছো, নাকি এলএলবি পাস করেছো, এলএলবি হলো 5 ইয়ার নাকি 3 ইয়ার অনার্স, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো এখানে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন করবে। একইভাবে কত সালে তুমি পাস করেছো গ্র্যাজুয়েশন সেটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে ইয়ারটা, কোন কোন সাবজেক্ট ছিল এগুলো সমস্ত কিছু কিন্তু সাবজেক্ট অনলি পেজ, অর্থাৎ কী কী সাবজেক্ট ছিল সেটাগুলো কিন্তু এখানে দিয়ে দিবে তুমি। ঠিক আছে, পেজ দিয়ে দিয়ে তারপর ফুল মার্কস কত নাম্বারের পরীক্ষা এখানে তোমার হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন এখানে বলে রাখি এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের টোটাল ভিত্তিতে তোমাকে দিতে হবে। ঠিক আছে, অনার্সের যে পার্সেন্টেজ বা অনার্সের যে নাম্বার দেওয়ার জায়গা অন্যতে আছে, পরবর্তীকালে আমরা পাবো। তো এখানে তোমাদেরকে এটা গ্র্যাজুয়েশনের কত নাম্বারের মোট টোটাল হচ্ছে জেনারিক টেনারিক সমস্ত পাসের সমস্ত সাবজেক্ট নিয়ে কত নাম্বারের পরীক্ষা হয়েছে সেটা তোমাকে দিতে হচ্ছে। একই মার্কস অবডিনেট অর্থাৎ তুমি কত পেয়েছো সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর অটোমেটিক পার্সেন্টেজ তোমার চলে আসবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, এটা টোটাল গ্র্যাজুয়েশনের ভিত্তিতে এটা ফিল আপ করতে হবে, অনার্সের জায়গা আলাদা আছে দেওয়ার জন্য। তারপর দেবে এখানে তোমার নাম, এখানে তোমার ডেট অফ বার্থ তুমি যেটা দিয়েছো পেয়ে যাবে। এখানে তোমার বাবার নাম এখানে তোমাকে টাইপ করে দিতে হচ্ছে, এখানে তোমার মায়ের নাম টাইপ করতে হচ্ছে। এখানে কিন্তু তোমার গার্জিয়ান কে থাকছে তার নাম, গার্জিয়ানের কী সম্পর্কে কে হয় সেটা তোমাকে এখানে টাইপ করে দিতে হচ্ছে। তারপর গার্জেনের মোবাইল নাম্বার এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, যেগুলো স্টার মার্কস হলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা তোমাকে এখান থেকে অবশ্যই চুজ করে নিতে হবে। বাৎসরিক যে আয় সেটা তোমাকে এখানে অবশ্যই চুজ করে নিতে হবে। তারপর তোমাকে এটা যেটা করতে হবে এখানে তোমার ন্যাশনালিটি দেখবে ইন্ডিয়ান করাই আছে। রিলিজিয়ান তোমার ধর্ম এখান থেকে তোমাকে চুজ করতে হচ্ছে। এখান থেকে তোমার জেন্ডার তুমি ছেলে নাকি মেয়ে সেটা এখান থেকে ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল তুমি এখান থেকে চুজ করে নেবে। এখানে তোমার কাস্ট বা ক্যাটেগরি সেটা এখান থেকে চুজ করে নেবে। এখানে দেখো জেনারেল আছে, এসসি এসটি আছে, ওবিসিও আছে, ওবিসি বি আছে এবং ইডাব্লিউএস আছে। ঠিক আছে, ইডাব্লিউএসের জন্য কিন্তু তোর 10% ছাড় কিন্তু গতবার থেকেই দিয়েছে। ঠিক আছে, গতবার তো ইডাব্লিউএসের যে সিটগুলো সেগুলো তো সব ভর্তিই হয়নি। ঠিক আছে, মানে ওগুলো ফাঁকাই ছিল,
ইডাব্লিউএস ক্যান্ডিডেট পাওয়া যায়নি। তো যদি এখানে তুমি ইডাব্লিউএস হয়ে থাকো সেক্ষেত্রে ইডাব্লিউএস করবে না, অর্থাৎ এখানে যে কাস্ট সেটা তুমি এখান থেকে চুজ করে দেবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে তোমার দেখতে পাচ্ছ যেখানে ইডাব্লিউএস করতে গেলে যেহেতু করেছি, অর্থাৎ কাস্ট হয়ে থাকলে সেক্ষেত্রে কোটার থেকে ইস্যু করা হয়েছে কোন স্টেট থেকে, সেটা এখান থেকে তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো কোন অথরিটি থেকে এখান থেকে করা হয়েছে সেটাও দিতে হচ্ছে। এখানে একই সঙ্গে সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে। ঠিক আছে, এগুলো কাস্টের হলে, জেনারেল হলে এগুলো লাগবে না, যে বাকি অন্যান্য কাস্টের ক্ষেত্রে এগুলো লাগবে। তারপর তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না যদি হও সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নোই রাখবে। তো ইয়েস করলে সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজ এগুলো সব দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, না হলে নো করবে। তোমার ব্লাড গ্রুপ তোমাকে দিতে হবে, এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমাকে যে কোনো একটা ব্লাড গ্রুপ কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু স্টার মার্ক সেহেতু দিতে কিন্তু অবশ্যই হবে। এখানে নট নোনের অপশান দেওয়া উচিত ছিল যদি কেউ না জানে অনেক সময়, কিন্তু যাই হোক তবু কিছু একটা দিতে হবে যেহেতু এখানে এটা স্টার মার্ক আছে। তারপর তোমার ম্যারিচুয়াল স্ট্যাটাস, তুমি যদি বিবাহিত হও সেক্ষেত্রে মেরিট, আর অবিবাহিত হলে সিঙ্গেল করতে হচ্ছে তোমাকে। এখানে তোমার আধার কার্ডে নাম্বার দিয়ে দিবে, আর তারপর তোমাকে এবিসি আইডি যদি তোমার থাকে সেক্ষেত্রে দিবে, না দিলেও সমস্যা নেই যেহেতু স্টার মার্ক নেই। ঠিক আছে, এবিসি আইডি কিন্তু ক্রিয়েট করতে হয়, অনেক সময় লাগবে, এখন না হলেও পরেও তোমাকে এবিসি আইডি আশা করি তোমাদের থাকতে পারে। তো যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে উচ্চ শিক্ষার যে আইডি, সেই আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে দিতে হচ্ছে, না হলে ছেড়ে দেবে। তারপর তোমার ফাদার্স অকুপেশন, তোমার বাবা কী করেন যদি এখান থেকে এটা দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো স্টার মার্ক নেই, যেগুলি স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তাছাড়া মাদার অকুপেশন তোমাকে এখান থেকে দিয়ে দিতে হচ্ছে। তারপর যেটা তোমাকে এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু এবছর থেকে নতুন কিন্তু অ্যাড করেছে বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে। টাকা ফেরতের ব্যাপার থাকলে অনেক সময় এখানে যেহেতু আপডেটেশন হবে, টাকা ফেরতের ব্যাপার থাকলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি দিবে টাকা, সেই কারণে অবশ্যই এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিবে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ তোমার নাম দিয়ে দিচ্ছ, তারপর এখানে আইএফএসসি নাম্বার অর্থাৎ আইএফএসসি যে কোড সেটা তোমাকে দিতে হচ্ছে। এখানে ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নাম দিতে হচ্ছে, অর্থাৎ ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চ নেম, এগুলো দেখবে কিন্তু তোমার অটোমেটিক চলে আসবে, অর্থাৎ আইএফএসসি কোড দিলেই কিন্তু চলে আসবে। তো এখানে দেখো, এখানে আমি এখানে আইএফএসসি নাম্বারটা দিলাম, এগুলো দেখবে ব্যাঙ্কের যে প্রথম পাতা রয়েছে ফার্স্ট পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তো আইএফএসসি দিতে অটোমেটিক কিন্তু আমার এখানে ব্রাঞ্চ নেম এবং এখানে ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এরপর তোমাকে যেটা দিতে হবে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে তোমার মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে, এটা আমি ডেমো ভিডিও তৈরি করার জন্য দিয়েছি, এটা কিন্তু তোমার মোবাইল নাম্বার নয় এটা। ঠিক আছে, এখানে তোমার ইমেল আইডি দেখবে দেওয়া আছে, আগে দিয়েছিলে তুমি। তারপর তোমাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হচ্ছে, অর্থাৎ তোমার যে স্থায়ী ঠিকানা সেটা দিতে হচ্ছে। এখানে অ্যাড্রেস লাইন মানে তোমার পুরো অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর সিটি নেম তোমাকে এখানে দিতে হচ্ছে, তোমার পিনকোড এখানে দিতে হচ্ছে, তোমার ডিস্ট্রিক্ট এখানে দিতে হচ্ছে। ওটা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চলে আসবে, ডিস্ট্রিক্ট স্টেট এটা কিন্তু চলে আসবে পিনকোড দিলেই, চাপের কিছু নেই। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে কিন্তু তোমার যে কান্ট্রি সেটাও চলে আসবে পিন নাম্বার দিলেই। তারপর যদি তোমার যোগাযোগের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো যদি একই হয় সেক্ষেত্রে এখানে বক্সটাতে টিক করে দেবে, আর যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে টাইপ করে দিতে হবে। দুটো এক হলেও এখানে ক্লিক করলে উপরে যেটা ফিল আপ করবে অ্যাড্রেসটা সেটা দেখবে নিচে অটোমেটিক চলে আসবে। তারপর যেটা করতে হবে, এখানে সেভ অ্যান্ড প্রিভিউ বলে যে অপশান আছে, সেভ অ্যান্ড প্রিভিউ অপশানটাতে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখবে এখানে রেকর্ড সেভ সাকসেসফুলি অপশান আসবে, ওদের তুমি যে তথ্যগুলো ফিল আপ করলে সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। এগুলো একবার মিলিয়ে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এটাকে নেক্সট বলে অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক। আর যদি মনে হচ্ছে কোনো কিছু ভুল আছে বা তোমার তথ্য দেওয়াতে গোলমাল আছে সেক্ষেত্রে তুমি ব্যাকে গিয়ে সেটাকে এডিট করতে পারবে। তো সমস্ত কিছু ঠিক থাকলে তুমি নেক্সট অপশানে ক্লিক করবে। তো এখানে ডিক্লারেশন, এখানে একটা ডিক্লারেশন রয়েছে, অর্থাৎ এখানে যে চেক বক্স রয়েছে এই বক্সটাতে তোমাকে টিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে টিক করার পর এখানে নেক্সট বলে যে অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করলেই দেখবে তোমাকে এখানে তোমার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করতে বলবে। কী কী ডকুমেন্ট এখানে লাগবে দেখো, প্রথমে আছে এখানে দেখো ডিওবি প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থের যে প্রুফ তোমাকে এখানে দিতে হচ্ছে। তো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কিংবা জন্ম সার্টিফিকেট দিতে পারো। তো তোমাকে এখানে দেখতে পাচ্ছ অবশ্যই যেটা তোমাকে এখানে 20 কেবি থেকে 300 কেবির মধ্যে রাখতে হবে, অবশ্যই এগুলো জেপিজি ফরম্যাটে তোমাকে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাকে যেটা করতে হবে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপর ফাইলে তোমার যেখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট বা তোমার বার্থ সার্টিফিকেট রয়েছে সেখানে থেকে তোমার কিন্তু সেটা চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটার প্রসেস কিন্তু একই, এখানে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল হিসাবে ধরো এখানে আমি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তো চুজ ফাইল অপশানটাতে ক্লিক করলাম। যখনই চুজ ফাইল অপশানে ক্লিক করবে তুমি দেখবে তুমি অটোমেটিক কিন্তু তোমার যে গ্যালারি সেই গ্যালারিতে তুমি চলে যাবে। তারপর যেখানে তোমার ছবিটা রাখা আছে এগুলো কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে স্ক্যান করবে। বিভিন্ন স্ক্যানার রয়েছে, ডকুমেন্ট স্ক্যানার হোক বা এডাপ স্ক্যানার হোক, যে কোনো স্ক্যানার থেকে কিন্তু স্ক্যান করে নিতে পারবে। তো তোমার এই যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে কিন্তু চুজ করে নেবে।
তাহলে দেখবে এইভাবে চলে আসবে। আমি কিন্তু বলে রাখি, প্রথমে যেহেতু ডেমো ভিডিও তৈরি, অর্থাৎ এটাকে তুমি ডেমো হিসেবে ফিল আপ করছি, সেই কারণে আমি যে কোনো একটা দিয়ে দিয়েছি, যে কোনো একটা তোমার স্ক্যান ওরা যা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দিবে, তাহলে দেখবে এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। তো একইভাবে কিন্তু 10 মার্কশিটটা তোমাকে দিতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু চুজ ফাইলে গিয়ে তোমার ফাইল থেকে আপলোড করে নিতে হচ্ছে। সমস্ত কিছু দেখুন এখানে দেওয়া আছে, দেখো যেগুলো সমস্ত দেওয়া আছে কত থেকে কত ফাইলের মধ্যে আপলোড করতে হবে, প্রত্যেকটা প্রসেস একইভাবে আপলোড করতে পারবে। তারপর এখানে এইচএসের মার্কশিট তোমাকে লাগবে, ওদের কী কী লাগবে এখানে তোমরা একটু দেখে নিতে পারছো। তো এইচএসের মার্কশিট সেটাও কিন্তু এখানে চুজ ফাইলে একইভাবে চুজ ফাইলে গিয়ে তোমাকে কিন্তু আপলোড করে নিতে পারবে। তারপর দেখো এখানে ফাইলের মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে লাস্ট যে সেমিস্টারের মার্কশিট, সেই মার্কশিটটা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। লাস্ট সেমিস্টারের যে মার্কশিট, সেই মার্কশিট ওটা 6 নম্বর সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু তোমাকে একইভাবে চুজ ফাইলে গিয়ে কিন্তু আপলোড করতে হচ্ছে। তারপর এখানে সিগনেচার কিন্তু তোমাকে আপলোড করতে হবে এই চুজ ফাইল অপশানে গিয়ে একইভাবে। তো এখানে বলে রাখি, সিগনেচারটাকে আপলোড করার জন্য তুমি প্রথমে একটা সাদা কাগজে সই করবে, তারপর সেটাকে স্ক্যান করে নেবে যে কোনো স্ক্যানারের মাধ্যমে, সেটা অ্যাডাব স্ক্যানার হোক বা ডকুমেন্ট স্ক্যানার হোক বা ইত্যাদিতে যে স্ক্যানার তোমরা ব্যবহার করো, সেই স্ক্যানারে গিয়ে সেটাকে ছবি তুলে ভালোভাবে স্ক্যান করে নিতে হবে। তারপর সেটাকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। সাইজ থাকবে, আশা করি চলে আসবে, না হলে তোমরা কিন্তু অবশ্যই রিসাইজ করতে পারবে। ডকুমেন্ট স্ক্যানার যদি ব্যবহার করো সেক্ষেত্রে দেখবে তোমাকে সেটা সাইজটা ছোটো করার অপশান থাকে, রিসাইজ করার। তারপর একইভাবে ফটো তোমাকে আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রেও বলে রাখি, এখানে তুমি প্রথমে তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি নেবে, তারপর সেটাকেও একইভাবে স্ক্যান করে নেবে যে কোনো স্ক্যানারের মধ্য দিয়ে, তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে। একইভাবে চুজ ফাইলে গিয়ে তুমি কিন্তু সেটাকে তোমার ফাইল থেকে আপলোড করে নিতে পারবে, ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, তোমাকে এখানে দেখো যারা কাস্ট হিসাবে যদি ফিল আপ করো সেক্ষেত্রে কাস্টেরও কিন্তু ইয়ার যেটা সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু এটা জেনারেল হিসাবে ফিল আপ করলাম সেই কারণে আসেনি, ইডাব্লিউএস থেকে বাদ দিয়ে জেনারেল। তো এখানে কাস্টের যারা রয়েছে তারা কাস্টের সার্টিফিকেটও আসবে, ঠিক আছে, আপলোড করতে বলবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে আপলোড ডকুমেন্ট বলে যে অপশান রয়েছে, আপলোড ডকুমেন্ট এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তারপর আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর দেখবে তোমার সামনে কিন্তু এবারে পোস্ট গ্র্যাজুয়েশনের অর্থাৎ এম এর জন্য যে কোর্সে তুমি অ্যাপ্লিকেশন করতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে এরপর দেওয়ার অপশান থাকবে। প্রথমে এখানে কোর্স নেম সিলেক্ট, এখানে অপশানে ক্লিক করবে। তারপর তুমি এমএ করতে চাও নাকি এমএসসি না এলএলএম বা নাকি এমএসডাব্লিউ, সেটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। তোমরা তোমার হিসেব মতো কিন্তু চুজ করবে। তারপর যেটা এবার তুমি সাবজেক্ট কোন সাবজেক্টে করতে চাও, যেহেতু আমি এমএ চুজ করেছি, এখানে কোন সাবজেক্ট থেকে করতে চাও সেটা তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো পার্সেন্টেজ অফ মার্কস অনার্স অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, এখানে তোমাকে তোমার অনার্সের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে তোমাকে এই বক্সটাতে দিতে হবে। যেটা আমি আগেই বললাম যে পরবর্তী পেজে তোমরা পাবে যেখানে অনার্সের পার্সেন্টেজ দিতে হবে। তো এখানে অনার্সের পার্সেন্টেজটা দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে অনার্সের পার্সেন্টেজ তোমরা বের করার জন্য তোমাদের যেটা করতে হবে, দেখো বলছে এখানে দেওয়া আছে, বলছে যদি আমরা সিবিসিএস সিস্টেমে পাস করে থাকি তাহলে অনার্সের শতকরা হার নিম্নলিখিতভাবে আমরা বের করব। দেখো যে কোর কোর্স অর্থাৎ আমরা যে 6টা সেমিস্টার পরীক্ষা দিলাম সেখানে কোর কোর্স যেগুলো রয়েছে দেখবে সিসি ওখানে লেখা আছে, ঠিক আছে, সিসি বলে। তো এখানে অর্থাৎ সিসি সাবজেক্টগুলো আমাকে সিসির যে পেপার সেই সিসির পেপারগুলো আমাদেরকে অ্যাড করতে হবে, অর্থাৎ অনার্সের পেপারটাকে অর্থাৎ অনার্সের নাম্বার বের করার জন্য বা শতকরা হার বের করার জন্য কোর কোর্স অর্থাৎ সিসি আছে, আর ইসি আছে, আর হচ্ছে তোমার ডিএসসির যে পেপার, এই পেপারগুলো কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই এই অনার্সের শতকরা বের করার জন্য এগুলো কিন্তু লাগবে। তাহলে সিসিএ আর এসিসি আর ডিএসই, অর্থাৎ এই যে 3টা পেপারের যে কোরগুলো রয়েছে এগুলোর থেকে কিন্তু আমরা অনার্সের পেপার কিন্তু বের করবো, অর্থাৎ অনার্সের যে শতকরা হার সেটা কিন্তু বের করব, অর্থাৎ সিসি এসিসি আর ডিএসি এগুলোর থেকে কিন্তু তোমাকে অনার্সের যে শতকরা হার সেটা কিন্তু বের করতে হচ্ছে। অর্থাৎ সিসি এসিসি আর ডিএসি এখান থেকে ওখান থেকে তোমার যে অনার্সের শতকরা হার বের হচ্ছে অর্থাৎ পার্সেন্টেজ বের হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বলে যে অপশান আছে অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করতে হবে, দেখবে এখানে সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এখানে সাকসেসের একটা পপ আপ উইন্ডো পেয়ে যাবে। তারপর এখানে ওকে বলে যে অপশান রয়েছে ওকে অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো ওকে অপশানটাতে ক্লিক করার পর তোমাকে যেটা করতে হবে, এখানে নেক্সট বলে যে অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবে তোমার সামনে তুমি যে ফর্মটা ফিল আপ করলে সেটা তোমাকে আরেকবার দেখার জন্য বলবে, ঠিক আছে। তো এখানে ফর্মগুলো তুমি দেখে নেবে। তো এখানে দেখার জন্য বলতে এখানে তোমাকে প্রিফারেন্সটাকে চুজ করতে হবে, অর্থাৎ তোমার যে তুমি কোথায় অ্যাডমিশন নিতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে ফিল করতে হবে। এখানে দেখবে তোমাকে প্রথমে ইনস্টিটিউশন নাম্বার প্রিফারেন্স 1 এসেছে, অর্থাৎ তুমি প্রথমে কোথায় ভর্তি হতে চাও। এখানে অ্যাড প্রিফারেন্সের অপশান আছে, তো এখান থেকে দেখবে
তুমি যে সাবজেক্টটা চুজ করবে বাঁকুড়া ইউনিভার্সিটি মূল ক্যাম্পাস ছাড়াও আর যে সমস্ত কলেজগুলোতে রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে সেই সমস্ত কিন্তু এখানে দেখবে চলে আসবে, অর্থাৎ কলেজের নামগুলো চলে আসবে। তো এখানে প্রথমে তুমি কোথায় অ্যাডমিশন নিতে চাও সেটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে। ফর এক্সাম্পল হিসাবে ধরো কেউ প্রথমে বাঁকুড়া ইউনিভার্সিটির যে মূল ক্যাম্পাস সেখানে ভর্তি হতে চায়, সে কারণে বাঁকুড়া ইউনিভার্সিটি এই অপশানটাতে ক্লিক করলে তারপর অ্যাড অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবে এখানে কিন্তু প্রথমে প্রিফারেন্স হিসাবে যেটা চুজ করছে সেটা চলে আসবে। একইভাবে দ্বিতীয় হিসাবে অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি মূল ক্যাম্পাসে হয়তো পেলো না, তো দ্বিতীয় হিসাবে সে কোনটাকে অ্যাড করতে চায় সেখানে আবারও কিন্তু অ্যাড প্রিফারেন্স অপশানে ক্লিক করে এখান থেকে ফর এক্সাম্পল হিসাবে ধরে নিলাম আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজে, এখন অর্থাৎ যে কলেজগুলো আসবে আর কি তোমরা তোমার হিসেব মতো করে ফিল করবে। কোনো একটা কলেজ কোনো ক্ষেত্রে একটাও আসতে পারে শুধু মূল ক্যাম্পাস, আবার কোনো ক্ষেত্রে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একাধিক কলেজও আসতে পারে। তো তারপর ধরে নিলাম আমি এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজে সে ভর্তি হতে চাই যদি এই মূল ক্যাম্পাসে কোনোভাবে না পায়, তারপর একইভাবে অ্যাড অপশানে ক্লিক করে দিতে হবে। তো একইভাবে কিন্তু তোমরা এভাবে ইনস্টিটিউশন নেমগুলো অ্যাড প্রিফারেন্সের অপশানে গিয়ে কোথায় কোথায় ভর্তি হতে চাও সেগুলো কিন্তু করে নেবে 1 2 3 4 5 করে, অর্থাৎ তোমার যেখানে সুবিধা হবে প্রথমে অ্যাডমিশন নিলে সেখানে তুমি প্রথমে চুজ করবে, তারপর সেখানে যদি না পাও সেক্ষেত্রে সেকেন্ডে যেখানে তোমার সুবিধা হবে সেকেন্ডের ক্ষেত্রে সেটা করবে, এইভাবে কিন্তু করবে। তারপর এখানে একইভাবে করে তুমি এখানে সেভ বলে যে অপশান রয়েছে সেভ অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তারপরে যে প্রিফারেন্স সেগুলো অ্যাড করার পর দেখবে তোমার যে ফিল আপ ফর্মটা তুমি ফিল করলে সেগুলো কিন্তু এখানে পুরো দেখার কিন্তু অপশান পেয়ে যাবে। তো এগুলো একটু দেখে নেবে, দেখে নেওয়ার পর এখানে সাবমিট বলে যে অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমার এখানে কিন্তু তোমার যে ফর্মটা সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তারপর এখানে ওকে বলে যে অপশান রয়েছে ওকে অপশানটাতে ক্লিক করবে। তো ওকে অপশানটাতে ক্লিক করার পর দেখবে এটা গত বছর থেকে কিন্তু এরা এরকম করছে, অর্থাৎ তোমার যে ফর্মটা সেটা সাকসেসফুলভাবে কিন্তু সাবমিট হয়ে গেল, কিন্তু এখন তুমি কিন্তু প্রিন্ট আউটটা এখন বের করতে পারবে না, প্রিন্ট আউটটা পরে বের করতে পারবে। দেখো বলা আছে যে তোমাদের যে ফর্ম সেটা কিন্তু তোমরা 18 থেকে 23 তারিখের মধ্যে তোমাকে কিন্তু প্রিন্ট আউট করার অপশান তুমি পাবে, যেটা কিন্তু গত বছর থেকে এই অপশানটা এরা করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। ঠিক আছে, এখন তুমি প্রিন্ট আউট করতে পারবে না, 18 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু পারবে। তো এখানে বলে রাখি যদি মনে হয় তোমার কোনো কিছু ভুল আছে তথ্য, যদি পুরো ফর্মটা ফিল আপ করার পর, এটাও কিন্তু গত বছর থেকে ইউনিভার্সিটি এনেছে, খুব সুন্দর একটা প্রসেস, তুমি কিন্তু এডিট করতে পারবে সাবমিট করার পরেও, ফাইনাল সাবমিট করার পরেও। অর্থাৎ যদি মনে হয় তোমার কোনো জায়গায় ভুল আছে বা ভুল করেছো তুমি, সেক্ষেত্রে তুমি এডিট দ্য সাবমিটেড ফর্ম অপশানটাতে গিয়ে কিন্তু সাবমিট করতে পারবে তোমার যে কোনো তথ্য। তো যাই হোক আপাতত আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই জানতে পারে এবং তারা মোবাইল দিয়ে পুরো প্রসেসটা করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।